পড়ছিলাম নবরূপা, কলমে অনামিকা তাহসিন রোজা। পর্ব সংখ্যা ৩১। বৃষ্টির মাত্রা বেড়েই চলেছে। নিহারিকার অস্বস্তি হচ্ছে ভীষণ। এই যে লোকটা ব্যাগ ট্যাগ নিয়ে এসে ড্রাইভিং সিটে বসেছে তো বসেই রয়েছে, নিয়েই যখন এসেছে তখন যাচ্ছে না কেন, গাড়ি স্টার্ট করছে না কেন? অকারণেই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নিহারিকার দিকে। গত ২০ মিনিট ধরে তারা রাস্তার পাশে গাড়ির ভেতরে এভাবেই রয়েছে। নিহারিকা আর চোখে তাকালো একবার ইরফানের দিকে। কি আশ্চর্য, এখনও তাকিয়ে আছে। শেষমেশ নিহারিকা বিরক্ত হয়ে জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, কি সমস্যা? ইরফান ভ্রু কুঁচকালো। নিহারিকা আবারও বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? ইরফান নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, দেখছি। কি দেখছেন? দেখছি কাঁচামরিচ মনে করে আমি কত বড় বোম্বাই মরিচ নিয়ে এসেছি। নিহারিকা চোখ মুখ কুঁচকে তাকালো। মানে মানে তুমি যে এত রাগও করতে পারো তা তো জানা ছিল না। ভেবেছিলাম শান্তশিষ্ট একটা কিউট বউ এনেছি। ভেবেছিলাম মিষ্টি করে হাসা আর সরল চোখে তাকানো ছাড়া কিছুই পারে না। নিহারিকা দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে বাইরে তাকালো, মুখ ঘুরিয়ে নিল। কিছু বলল না, কিন্তু এখন আবার কান্না পাচ্ছে তার। মনে হচ্ছে অনেক বাচ্চামো করে ফেলেছে সে। এখন যদি ইরফান তার রাগের কারণ জিজ্ঞেস করে, সেটাও বলতে পারবে না বেচারি। এর থেকে লজ্জার কিছু হতেই পারে না। তাকে হিংসুটে ভাববে ইরফান। নিহারিকা আঙুল কসলাতে কসলাতে শুকনো ঢোক গিলে বলল, গাড়ি স্টার্ট করছেন না কেন? ইরফান কিছু না বলে তাকিয়ে রইল। নিহারিকা এবারে মুখ কুঁচকে বলল, যেতে না চাইলে লক খুলে দিন, আমি যাব না আপনার সাথে। শুধু শুধু বসিয়ে রেখেছেন কেন, আজব। ইরফান এবার একটু এগিয়ে এসে বলল, আগে জবাব দেবে তারপর যাব। কি হয়েছে? কেন তুমি এমন করলে? সব কিছু বলো, এরপর গাড়ি স্টার্ট করছি। আমি তোমার এই মুখ নিয়ে বাড়ি নিয়ে যাব না, সব কিছু সমাধান করে নিয়ে যাব। বলো এবার। নিহারিকা হুট করে ঘামতে শুরু করলো। ঠোঁট কামড়ে মাথা নিচু করে চিন্তিত হয়ে গেল। সে আসলে কিভাবে কি বলবে? এটা কি আসলেই বলার জিনিস? সে কি এটা বলতে পারে যে আপনার প্রথম স্ত্রীর ছবি ফোনে দেখে আমার হিংসে হয়েছে, অভিমান হয়েছে? আপনি তাকে এত ভালোবাসেন এটা দেখে কষ্ট হয়েছে? ছি, এসব কি বলা যায়? আর এটা কি আসলেই কোনো স্বাভাবিক কিছু? নিহারিকা তো নিজেই এসব আগে থেকে জানে। সব কিছু জেনেই তো এ সংসারে এসেছে। এখন এসব বললে কি ইরফান তাকে নিচু মানসিকতার মেয়ে ভাববে না? নিহারিকার এসব ভাবনা যে অযৌক্তিক ও অনুচিত তা সে নিজেও জানে। কিন্তু মানুষের মন তো বেজায় জটিল। কখনো কোনো বাধা মানে না, কোনো সমীকরণে চলে না। একটা সময় নিহারিকার মনে হয়েছিল কিছুই লাগবে না তার। ইরফানকে বিয়ে করতে পারলেই সে হয়তো তার পরিবারকে স্বস্তি দিতে পারবে। তার আগে মনে হয়েছিল ইরফানের ভালোবাসা তার জন্য জরুরি নয়, যতটুকু পাবে ততটুকু নিয়েই সে সন্তুষ্ট থাকবে। কিন্তু মানুষের মন তো আর অল্পতে তুষ্ট হয় না। যখন নিহারিকা প্রত্যাশার থেকেও বেশি ইরফানের কাছ থেকে যত্ন পেল, তখন মনটা আরও বেশি উতলা হয়ে উঠল। ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে রইল। শুধুমাত্র ইনায়ের মা হয়ে আর পারছে না সে। ইরফানের স্ত্রী হতে মন চাইছে তার। এসব সে নিজেও বিরক্ত। নিহারিকা নিজেও বুঝতে পারছে এসব একদম ঠিক নয়। বিয়ের আগে ইরফানের সাথে সেই বারান্দায় দাঁড়িয়ে হওয়া কথোপকথনে সে নিজেই বলেছিল সে শুধু মা হয়েই থাকবে, কারণ ইরফানও তেমনটাই বলেছিল তাকে। কিন্তু মনটাকে তো সামলাতে ভীষণ কঠিন। নিহারিকাকে মাথা নিচু করে গভীর চিন্তায় দেখে ইরফান অধৈর্য হয়ে গেল। তারও ভালো লাগছে না, কথা বলছে না কেন মেয়েটা। ইরফান শেষে অধৈর্য হয়ে নিহারিকার বাহু ধরে হ্যাঁচকা টান দিল। নিজেও ঝুঁকে পড়ল তার উপর। হুট করে এমন টান দেওয়ায় নিহারিকা চমকে থমকে বড় চোখে তাকালো ইরফানের দিকে। তাদের মধ্যকার দূরত্ব খুবই কম এখন। নিহারিকার চোখ সরাসরি ইরফানের চোখের সাথে মিলিত হচ্ছে। ইরফান নিহারিকার হাতের বাঁধন শক্ত করে বলল, তোমাকে আমি এক্সপ্লেইন করতে বলেছি নেহা। নিহারিকার শুকনো ঢোক গিলল। খুব কাছাকাছি এসেছে ইরফান। এতটা কাছাকাছি শুধুমাত্র কয়েকবারই এসেছে সে, তাও এভাবে এমনভাবে কখনো নয়। মেয়েটা হুট করে কাঁপতে থাকলো, ঘামতে থাকলো তার হাতের তালু। ইরফান আরও কাছে এলো। ধারণারও বাইরে ছিল নিহারিকার। এতটাই কাছে এসে নিহারিকার চোখে চোখ রেখে বলল, একটা কথা বলবো নিহা। নিহারিকা কোনো মতে কাপা ঠোঁটে বলল, বলুন। ইরফান ডান হাতটা উঠিয়ে নিহারিকার কপাল থেকে চুল সরিয়ে কানে গুজে দিয়ে বলল, মানুষ দ্বিতীয়বারও প্রেমে পড়তে পারে। কখনো কখনো প্রথম ভালোবাসার থেকে দ্বিতীয় ভালোবাসাটা একটু বেশিই তীব্র হতে পারে।
নিহারিকার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। বৃষ্টির শব্দ আরও জোরে কানে বাজতে লাগলো। গাড়ির কাঁচ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর সেই শব্দের মাঝে ইরফানের কণ্ঠটা যেন অদ্ভুতভাবে স্পষ্ট। ইরফান ধীরে ধীরে বলল, কখনো কখনো দ্বিতীয় ভালোবাসাটা দ্বিতীয় মনেও হয় না, তা একটু বেশিই গভীর, কারণ তখন মানুষ জানে কাকে হারালে কেমন লাগে। নিহারিকার চোখ কেঁপে উঠল। ইরফান তার চোখের দিকে তাকিয়ে বলল, আর তখন মানুষ আগের ভুলগুলো আর করতে চায় না। একটু থামলো ইরফান। নিহারিকার থুতনিতে আঙুল বুলিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আসলেই বলবে না তোমার রাগের কারণ? নিহারিকা হুঁশ ফিরে পেয়ে দ্রুত গতিতে দুদিকে মাথা নাড়ালো। না। ইরফান হাসল। ঠোঁট কামড়ে দুষ্ট হেসে ফট করে চুমু খেলো নিহারিকার ঠোঁটে। নিহারিকার চোখ বড় করে তাকালে ইরফান আবারও একই কাজ করলো। বলো। নিহারিকা তোতলানো শুরু করলো। এ এ- এসব কি কি করছেন? কি হচ্ছে? ইরফান আবারও গালে চুমু খেলো। তাড়াতাড়ি বলো। মানে? ইরফান এবারে নিহারিকাকে টেনে সিট থেকে উঠিয়ে নিজের কাছে নিয়ে এলো। কোমরে হাত ঝরিয়ে নিয়ে চুমু খেলো নিহারিকার ঠোঁটের কোণে। নিহারিকা নিজেকে সামলাতে না পেরে এক হাতে ইরফানের গলা শক্ত করে চেপে ধরলো, আরেক হাত দিয়ে ইরফানের বাহু ধরল। ইরফান দুষ্টু হেসে বলল, যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ পর্যন্ত এমন চলতেই থাকবে। ইওর চয়েস। বলে আবারও চুমু খেতে চাইলে নিহারিকা ইরফানের ঠোঁটে হাত রেখে বলে, এসব কী ধরনের অসভ্যতা? দূরে থাকুন। কোমর থেকে হাত সরান। ছাড়ুন। ইরফান ছাড়ল না, বরং আরও জোরে চেপে ধরে নিহারিকার মুখের দিকে ঝুঁকে এলো। ফিসফিস করে বলল, একটা কথা বলবো। কথা দাও, অজ্ঞান হয়ে যাবে না। নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো। তার এমন দৃষ্টি দেখে হেসে ফেলল ইরফান। নিহারিকার ঘাড়ে হাত গলিয়ে তাকে কাছে টেনে বলল, আই লাভ ইউ। নিহারিকা প্রস্তুত ছিল না, শুনতেও পায়নি ঠিক মতো। আকাশের বৃষ্টির গতির সাথে বিদ্যুৎ চমকেছে একই সময়, তাই চোখ বড় করে নিহারিকা বলল, কি? ইরফান ভ্রু কুঁচকে বলল, কয়বার শুনতে চাও? নিহারিকা পিট পিট করে তাকালে ইরফান নিজে এবারে অপ্রস্তুত হলো। নিহারিকার হাতটা উঠিয়ে ঠোঁটের কাছে এনে চুমু খেয়ে কাতর স্বরে বলল, আমি হয়তো বুঝতে পেরেছি তোমার রাগের কারণ, আর তুমি যদি ভেবে থাকো এটা জেনে আমি তোমায় ভুল বুঝবো, তাহলে সেটাও ভুল। তোমার কি মনে হয় একটা মানুষ এতগুলো দিন কারো ভালোবাসা গোপনে পেয়ে গেছে আর অনুভব করতে পারেনি? আমি কি জানি না আমার বউ আমায় ভালোবাসে? আমি যদি এটা অনুভব করতে পারি, তুমি কেন পারছো না নিহা? ইরফানের কলার ধরে থাকা নিহারিকার আঙুলগুলো কেঁপে উঠল। চোখের কোণে পানি জমে উঠল অজান্তে। একটু থেমে ইরফান আবারও বলল, এতদিন আমি তোমায় অবহেলা করেছি নিহা। আমার জীবনে জায়গা দিলেও মনে হয়তো জায়গা দিইনি। তখন তো তুমি আমায় ছেড়ে গেলে না, কোনো অভিযোগও করলে না। ঠিকই তো নিজের মতো করে আমায় মনে মনেই ভালোবেসে গেলে। আর আজ যখন আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছি, তখন তুমি আমায় দূরে সরিয়ে দিচ্ছ, আমায় ছেড়ে চলে যাচ্ছ। নিহারিকার বুকের ভেতরটা ধক করে উঠল। চোখের পানির আর বাঁধ মানল না, টপ টপ করে গাল বেয়ে নামতে থাকলো। ইরফান মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম তুমি শুধু ইনায়ের জন্য এসেছ। আমিও তোমাকে সেই জায়গাতেই রেখেছি, রাখতে চেয়েছি। কথাগুলো বলতে গিয়ে ইরফান নিজেই যেন একটু থেমে গেল। কিন্তু আমি ভুল ছিলাম। নিহারিকার চোখ ভিজে উঠছে ধীরে ধীরে। ইরফান আরও একটু ঝুঁকে এলো। তুমি শুধু ওর মা না নিহা, তুমি তো আমারও স্ত্রী। কবুল বলে কি কারো মা হওয়া যায়? আগে তো স্ত্রী হতে হয়। তুমি আমার না হলে আমার সন্তান তোমার হবে কি করে? কথাগুলো বজ্রপাতের মতো আঘাত করলো নিহারিকার মনে। তার ঠোঁট কাঁপতে লাগলো, চোখ খিচে বন্ধ করলো মেয়েটা। ইরফান আবারও বলল, আর এই জায়গাটা আমি তোমাকে ঠিকমতো দিতে পারিনি। আমি নিজেই নিজেকে আটকে রেখেছিলাম। একটা অদ্ভুত দায়বদ্ধতা, একটা পুরনো অভ্যাস, একটা ভয়। চোখ নামিয়ে আবার তুলল। কিন্তু তোমাকে এভাবে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমি আনিনি। নিহারিকা কিছু বলতে পারছে না। ইরফান তার হাতটা একটু আলতো করে ধরল। আগে সেই শক্ত করে ধরা নয়, এবারেরটা নরম। বলল, একজন তো পৃথিবীতেই নেই, তাকে তো মনে মনে আমি অতীতে ধামাচাপা অনেকদিন আগেই দিয়েছি। কিন্তু তাই বলে তো ভুলে যেতেও পারছি না। তুমি কি চাও আমি তাহিয়াকে ভুলে যাই? তুমি বললে ওকে আর কখনো মনে করব না। তুমি কি চাও আমি ওকে নিশ্চিহ্ন করে দিই? নিহারিকা চোখে পানি নিয়েই চমকে তাকালো। আতকে উঠে বলল, না, না, কখনোই না। একজনের হক কেন নষ্ট করব? তারও হক আছে আপনার উপর। ইরফান একটু থেমে বলল, তাহলে রাগ করলে কেন?
আমি যে তোমায় ভালোবাসি না এটা কেন মনে করলে? সেই আগের কথা ধরে বসে থাকলে কি চলবে? পরে কি আর কখনো তোমায় ওই কথা বলেছি? আর ভালোবাসলেই বলতে হবে কেন? তুমি না অনেক বুঝদার। নিহারিকা মাথা নিচু করে চোখের পানি মুছল। দেখে মনে হলো খুব অপরাধবোধ অনুভব করছে সে। ইরফান সাথে সাথে আবারও নিহারিকার মুখটা দু হাতের মুঠোয় নিয়ে চোখে চোখ রেখে বলল, তোমার অনুপস্থিতিতে একটা জিনিস উপলব্ধি করেছি। নিহারিকা ভ্রু কুঁচকে তাকালো। কি? তোমার সাথে থাকার অভ্যাসটা শুধু ইনায়ের না, আমারও হয়ে গেছে। নিহারিকা অপরাধবোধে শেষ হয়ে গেল। সামলাতে না পেরে ঝড়ের গতিতে আছড়ে পড়ল ইরফানের বুকে। শক্ত করে জড়িয়ে ধরে বুক ফাটিয়ে কান্না করতে করতে বলতে থাকলো, আই এম সরি মিস্টার কবির, আমারই ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি, আমি একদমই বুঝতে পারিনি। আমি ভীষণ খারাপ, খুব লোভী। আপনার ফোনে তাহিয়া আপুর ছবি দেখে ভীষণ হিংসে হয়েছিল। অনেক কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। এটা ভেবে খারাপ লেগেছিল যে আমি আপনার ভালোবাসা অর্জন করতে পারিনি। তার জায়গাটা আমি নিতে চাইনি কখনো। তার জায়গাটা আমি চাইও না, বিশ্বাস করুন। শুধুমাত্র আপনার মনে আরও একটা নতুন করে জায়গা চেয়েছিলাম। কিন্তু ওই দিন এমনিতেই মন খারাপ ছিল, তার উপর ওই ছবিটা আপনার ফোনে দেখার পর থেকে মনে হলো আমি কোনোদিনও আপনার কাছ থেকে ভালোবাসা পাবো না। ভবিষ্যতের কথা চিন্তা করে মরে যেতে মন চাইল। যখন ভাবলাম কোনোদিনও আপনার কাছ থেকে ভালোবাসা পাবো না, কোনোদিনও আপনার মনে জায়গা অর্জন করতে পারবো না, তখন বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেললাম। আমি মোটেই ইনায়াকে শুধু আপনার মেয়ে হিসেবে দেখি না। ও আমারও মেয়ে, ও আমার সন্তান। আমি ওকে নিজের সন্তান হিসেবেই দেখি। কিন্তু তাই বলে আমি আপনার উপর অধিকার ছেড়ে দেব, এটাও ভাবা ভুল। আমি আপনাকে ছাড়তে পারছি না। আমি আপনার উপর আমার অধিকার ছাড়তে পারছি না। কোনোভাবেই মানতে পারছিলাম না। ভীষণ কষ্ট হচ্ছিল। তখন মাথা কাজ করেনি। অভিমান করে চলে আসতে হয়েছে। কিন্তু বিশ্বাস করুন, আমি কখনোই চাই না আপনি ইনায়ার মাকে ভুলে যান। তারও হক আছে, তারও অধিকার আছে আপনার স্মৃতিতে থাকার। আমি এতটাও নিচু মন মানসিকতার একজন মেয়ে নই যে একজনের অধিকার কেড়ে নেব, একজনের হক নষ্ট করব। এতে আল্লাহ যে আমাকে অনেক ভালো কিছু দেবে তাও তো নয়। কিন্তু আমি যে আপনার কথা রাখতে পারিনি ইরফান। বিয়ের আগে আপনি আমায় বলেছিলেন আপনি শুধুমাত্র আপনার মেয়ের জন্য মা চান, আপনার জন্য স্ত্রী চান না। তখন তো আমিও আপনাকে কথা দিয়েছিলাম আমি শুধুমাত্র মা হিসেবেই থাকব। কিন্তু আমি তো পারলাম না। বিশ্বাস করুন, চেষ্টা করেছি কিন্তু পারলাম না। আমি অনেক চেষ্টা করেও পারিনি আপনার প্রতি অনুভূতি দমন করতে। ঠিকই ভালোবেসে ফেললাম। কত লোভী আমি দেখেছেন, কতটা খারাপ আমি, কথা রাখতে পারিনি। ভীষণ বাজেভাবে ভালোবেসে ফেললাম বলে আরও অস্থির হয়ে ইরফানের বুকে মাথা ঠেকিয়ে কাঁদতে থাকলো নিহারিকা। ইরফানের বুকের কাছে শার্ট ভিজে যেতে শুরু করলো তার চোখের পানিতে। দীর্ঘশ্বাস ফেললো ইরফান। এক হাত উঠিয়ে নিহারিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হয়েছে, কেঁদো না। নিহারিকা চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তারপর খুব কষ্ট করে বলল, আপনি আমায় ভুল বুঝবেন না। বাইরে বৃষ্টি ঝরছে, ভেতরে জমে থাকা অভিমান ধীরে ধীরে গলছে। ইরফান খুব আস্তে বলল, এত কিছু বললে, এত কিছু ভাবলে, আমি যে তোমায় একটু আগে আই লাভ ইউ বললাম, এটা নিয়ে কি সিদ্ধান্ত নিলে? জবাবটা কি দুটো চুমো বেশি দেওয়ার পর দেবে? নিহারিকা ওভাবে থেকেই কিল বসালো ইরফানের বুকে। ফিসফিস করে বলল, আই লাভ ইউ। ইরফান মুচকি হাসল। নিহারিকাকে বুক থেকে সরিয়ে নিজের দিকে তাকাতে বাধ্য করল। চোখে চোখ রেখে বলল, আবার বলো। নিহারিকা চোখে পানি মুছে বলল, পারবো না। ইরফান নিহারিকার কপালে টোকা দিল। নাকে নাক ঘষে গালে চুমু খেয়ে বলল, ইংরেজিতে শুনে মজা পেলাম না, এবার বাংলায় বলো। নিহারিকা কাঁদতে কাঁদতেও হেসে ফেলল। ইরফান নিজের কপালের সাথে নিহারিকার কপাল ঠেকিয়ে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। তবে শ্বাসটা ছিল প্রশান্তির। চোখ জোড়া বন্ধ রেখেই বলল, ভালোবাসি নিহা। নিহারিকা ইরফানের বুকে আঙুল বুলিয়ে বলল, আমিও। ইরফান ভ্রু কুচকে সেভাবেই বলল, আমিও কি? ভালোবাসি। কাকে? ফিক করে হাসল নিহারিকা। ইনায়ার বাবাকে।